আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল ঘোষণা। টানা বৃষ্টি জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। কক্সবাজার ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত। বিশ্বকাপ সেমিফাইনালের লড়াইয়ে রাতে ফ্রান্সের গতির মুখোমুখি স্পেনের ছন্দ। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এবং ২৪-এর ১৪ই জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিল ঐতিহাসিক পরিস্থিতি। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকারও চায় তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসুক। স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, তরুণদের সঙ্গে কথা বলে তার নিজেরও আস্থা বেড়েছে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে রাষ্ট্র নিয়ে নানা পরিকল্পনায় উদ্যোক্তাদের উৎসাহী করা, নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজেও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এমনই এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতেই উদ্যোক্তারা তাদের মতামত তুলে ধরেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি স্টার্টআপ নিয়ে নিজের ভাবনার কথাও জানান সরকার প্রধান। যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। ৬টি স্টার্টআপ কোম্পানির হাতে অনুদানের চেকও তুলে দেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির মাধ্যমে এটি রিক্রুটিং এজেন্সি ও কারিগরি প্রশিক্ষণ। নিজের বক্তব্যে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। প্রধানমন্ত্রী বলেছেন, তরুণ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তিনি নিজেও আত্মবিশ্বাসী হয়েছেন। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে
আমার বক্তব্য আমি শেষ করছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি, তিনি আছেন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আদনান, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ। আপনারা জানেন যে চলমান যে এইচএসসি পরীক্ষা চলছে, এর মধ্যে গতকাল যে টানা বৃষ্টি কয়েকদিনের, তো সেই টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছে, দুর্ভোগ পোহাতে হয়েছে এবং এই দুর্ভোগ শিক্ষার্থীদের পোহাতে হয়, গন্তব্যে যেতে তাদের বিভিন্নভাবে ভ্রান্তি পোহাতে হয় এবং তারই প্রতিবাদে তারা সকালে 11 থেকে 12:30টার মধ্যে একটি ঘণ্টাখানেকের একটি কর্মসূচি পালন করেছে মোড় এলাকায় এবং সেখানে তাদের দাবি যে এই ধরনের বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার কারণে তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এবং একই সঙ্গে তারা চেয়েছেন যাতে যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার জন্য বাতিল করে পরবর্তীতে বৈরী আবহাওয়া ঠিক হওয়ার পরে যেন এই পরীক্ষার কর্মসূচি দেওয়া হয়। এরপরে তারা ওইখান থেকে তাদের একটি মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি চত্বর এলাকায় সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের বাধা দেওয়ার পরে তার সঙ্গে কথা বলার পরে তারা এখান থেকে চলে যায়। তো সবকিছু মিলে শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে পড়ার টেবিলেই ফিরতে চান এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে চান, তবে তার জন্য আসলে বৈরী আবহাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এবং তারা আন্দোলন যদি তারা চালাবেন না আসলে, কিন্তু তাদের যেসব দাবিগুলো রয়েছে সেগুলো যাতে পূরণ করা হয়। বুশরা। জি আদনান, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকের আদনান। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কক্সবাজারে ধীরে ধীরে পানি নামছে। হবিগঞ্জে পানিবন্দী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। 10 দিন পর এ জেলায় সূর্যের দেখা মিলেছে। পানি ধীরে ধীরে নামার কারণে এখনো অনেক মানুষ পানিবন্দী। বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। মানে আর গড় ভাঙ্গি গিয়ে দান ভিজি গিয়ে সদস্য মানে নিজেরা ফাইবার মতো হনো কিছু নাই। স্থানীয় আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না হলে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার সহ পশু খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যেখানে যেখানে ফ্লাশফ্লাড হয়েছিল বেশিরভাগ জায়গা থেকে রাস্তা এবং মানুষের ঘরবাড়িতে যেখানে মানুষ পানিবন্দী ছিল, আজকে মোটামুটি অলমোস্ট সব জায়গায় পানি নেমে গেছে। পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আশ্রয় কেন্দ্র ও উঁচু স্থান থেকে পানিবন্দী মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আংশিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত। স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আছেন পান্থ রহমান। যাচ্ছি তার কাছে। পান্থ। বুশরা, ধন্যবাদ আপনাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি 2026 বিশ্বকাপ আসন্ন সেমিফাইনাল নিয়ে আয়োজনে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাত 1টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, দুই ভিন্ন ফুটবল দর্শন। একদিকে ফ্রান্সের গতি আর সরাসরি আক্রমণ, অন্যদিকে স্পেনের বল দখল আর পজিশনাল ফুটবল। এই মহারণে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন কারা, বিশ্লেষণ করছেন সাদি মাহমুদ।
বাড়তি মাত্রা। পাশাপাশি আছেন মাঝ মাঠের স্তম্ভ আদ্রিয়ান রাবো। তাদের অসাধারণ গতি, নিখুঁত ফিনিশিং এবং কাউন্টার অ্যাটাকিং ক্ষমতা যে কোনো রক্ষণভাগকে ভেঙে। রিপোর্টে দেখছিলাম সেমিফাইনালের আগে সেমিফাইনালে কারা হতে পারেন হিরো। সেমিফাইনাল নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছেন মাহবুব হোসেন রক্সি, সাবেক ফুটবলার এবং কোচ। রক্সি ভাই, দুর্দান্ত একটি ম্যাচ দেখতে যাচ্ছি মনে হচ্ছে। অবশ্যই, আসলে এটা যদি চিন্তা করি, ফুটবল ফাইনালের আগে আছে রিফাইনাল হয়ে যাচ্ছে। এই দুটো টিমকে এভাবে চিন্তা করা হয়েছিল এবং ইউরোপিয়ান ফুটবলে যে এখনকার আধিপত্য দুটো টিমই, এই ফ্রান্স আর স্পেনের যে আধিপত্য এবং ফুটবল শৈল্পিক এবং কলা কৌশলে, সেই জায়গা থেকে আসলে আমরা ফাইনালি দেখে ফেলবো সেমিফাইনালে। এবং দুটো টিমেরই আসলে ফুটবল যে মেরুদণ্ড, যাকে বলা হয় মিডফিল্ড কন্ট্রোল, দুটো টিমেরই সেই ধরনের মিডফিল্ড আছে যারা ওয়ার্ল্ড ডমিনেট করে ক্লাব, টপ ক্লাবগুলোতে খেলে এবং তাদের মধ্যে এই ব্যাটেলটা হবে। এখানে একটু আগে আপনারা যেটা বলেছিলেন যে একটা টিম হলো বল পজিশন রেখে অ্যাটাকে যায়, আর একটা হলো গতির সাথে ফিনিশিংয়ে যায়, যেটা ফ্রান্সকে এগিয়ে রেখেছে। তারা ধারাবাহিকভাবে তাদের 6 জন যে অ্যাটাকিং ফিট প্লেয়ার খেলে, তার মধ্যে 5 জনই গোলের মধ্যে আছে। এখন ডিম্বেলে, এমবাপে, অলিসি, তারপরে ওদিকে দুয়ে এবং নিচের থেকে যে খেলে রেবার্তো, স্কোরের সংখ্যা, আমি এটাই বলছিলাম, শুধু মিডফিল্ড নাকি স্কোরারদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে? অবশ্যই স্কোরারদের প্রতিযোগিতা হবে। আপনি ফুটবল গোলের খেলা, যদি গোল না করতে পারেন, সারাদিন বল পজিশন আবার দখলে রেখে যদি আমি খেলতে থাকেন, যেটা স্পেন খেলে, অপটিমিস্টিক বলে অনেক বেশি নিজেদের দখলে রেখে অন্যকে পাজেল করে, দেন ওখান থেকে মিস্টেক হলে ওই চান্সটা নেয়। আমি ইন্টারাপ্ট করি, তাহলে কি মনে হয় স্পেন আজকে তাদের খেলা একটু পরিবর্তন আনতে পারে স্ট্র্যাটেজিক্যালি? টেকনিক্যালি যেহেতু ফ্রান্স যেহেতু মোর অ্যাটাকে যাবে, তারা কিন্তু ওইটাই খেলবে, একটু ডিফেন্ডিং কাউন্টার অ্যাটাক বেজে যে অ্যাটাকে যাবে। এবং দুটো টিমের এই মডার্ন ফুটবলে যে ফুল ব্যাক যেটা বলি আমরা, উইং ফুটবল, তারা বেশি অ্যাটাকে যায় এবং সাবলিমিনারি জয়েন করে, ওখানে নাম্বার 2 হয়, ডুয়েল টিম বলে, ডাবল টিমিং করে। তো যারা ওই কাউন্টার অ্যাটাকে ট্রানজিশন মুভমেন্টে যেই চান্সগুলি অ্যাভেল করতে পারবে, ওই ফ্ল্যাঙ্কগুলি যারা প্রথমেই যে মানে বল কন্ট্রোল করবে এবং ঢুকতে পারবে, তাদেরই চান্স বেশি হয়ে যাবে। একটু ট্রিকি কোশ্চেন, মানে অনেকেই বলছে আজকের ম্যাচে যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। এটা আসলে এখনো বলা যায় না। ফুটবল কিন্তু অনেক পরিবর্তনশীল এসছে এবং এরকম খুব কমই দেখেছি, কিন্তু ধারাবাহিক চিন্তা করা হচ্ছে যেহেতু তাদের পারফরমেন্স এবং টিমের প্লেয়ারদের পারফরমেন্সে এগিয়ে রয়েছে সেই হিসাবে। কিন্তু ফাইনালটা আবার অন্য ধরনের হয়, ফাইনাল অন্য স্টাইলে হবে এবং যারা আসবে এখানে, আপনি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা আগামীকাল খেলবে, সেখান থেকে কারা আসে তাদের সাথে ফাইনাল খেলতে হবে। আসলে আমরা সময় এবং পারফরমেন্সে ওই দিনই দেখবো যে কে চ্যাম্পিয়ন হয়। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম রক্সির সঙ্গে, একসময়ের বাংলাদেশের দুর্দান্ত ফুটবলার এবং কোচ। এবারে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতেছে পুরো বিশ্ব, তখন সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছে বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এতে অংশ নিচ্ছেন সাবেক সচিব, সাবেক এনবিআর চেয়ারম্যান, ইএসডিও এর নির্বাহী পরিচালক, পিকেএসএফ এর উপপরিচালক, সঙ্গীত শিল্পী, শিশু শিল্পী, ফটোগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ব্যতিক্রমী আয়োজনে মিনি গোলপোস্টে গোল করার আনন্দে মেতে ওঠেন অতিথিরা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ইতিমধ্যে শেষ হয়েছে বিশ্বকাপের ১০০তম ম্যাচ। শেষ 4-এর লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা সহ সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন। দলগুলোর সেই লড়াইয়ের উত্তাপ চায়ের আড্ডা থেকে শুরু করে চলছে সবখানে। সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিতে চ্যানেল আইতে চলছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিন আয়োজনে অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা। ফুটবলে নিজ দলের সমর্থন ও বিশ্বকাপ ভাবনা তুলে ধরছেন তারা। বিশ্ব ফুটবলটাকে আপনি একদম নিজে আপনাদের স্টুডিওর মধ্যে নিয়ে এসেছেন এবং একটা সুন্দর মিনি স্টেডিয়াম এখানে করে ফেলছেন। এমন একটি আয়োজন করেছেন যাতে এই ফুটবলকে মানুষ অন্তরের মধ্যে লালন করতে পারে। আর আজকে ফুটবলে যে আমি পা দিলাম বহু বছর পরে, আমার মনে হয় না কত আগে যে পা দিয়েছি, তো এবং সেটা গোল করতে পারিনি একটুর জন্য হয়তো। শুধুমাত্র মাঠে না, আমরা চারিদিকেই ফুটবলটা নিয়ে আসছি এবং বিশ্বকাপ আমাদের সবখানে। চ্যানেলকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। খুবই মজা লাগছে, আনন্দ লাগছে বিশ্বকাপের সময় চ্যানেল আইয়ের আয়োজনে অনেক দিন পরে বলের স্পর্শ পেয়ে। এই ধরনের অভিনবত্বর কারণে হয়তো চ্যানেলে আজকে এখানে এসছে। আমি তো মনে করি যে এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে আমার মতো একটা নবিশ এই চ্যানেলের এই ছোট্ট জায়গাটায়
একটা গোল দিতে পারলাম, এটা তো সংবাদ শিরোনাম আমার জন্য। চ্যানেল আইকে সেজন্য ধন্যবাদ। বিশ্বকাপ জুড়ে খবরের পাশাপাশি নানা অনুষ্ঠানে ফুটবলকে নতুনভাবে উদযাপন করছে চ্যানেল আই। বিশ্বকাপের এরকম জমজমাট একটা মুহূর্ত, চ্যানেল আইয়ের এই আয়োজন খুবই সুন্দর। এবং আজ আমার প্রথম অভিজ্ঞতা হলো বল ছোড়ার, পায়ে থেকে বল মারার, তো ভীষণ ভালো লেগেছে। চ্যানেল আইয়ের এই যে আয়োজন, এটা ভীষণ সুন্দর একটা আয়োজন। চ্যানেল আইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর সাথে আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা। ভিন্নধর্মী উদ্যোগে জয় পরাজয়ের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে খেলার আনন্দ ভাগ করে নেওয়া। রোমাঞ্চকর এই আয়োজনে অতিথিদের এসএমসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। 2026 বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের নানা আয়োজনের সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার থেকে শুরু করে প্রতিটি কর্মী। গতির পক্ষে শৃঙ্খলার বন্ধনে এই স্লোগানে ফুটবলে স্বাক্ষর করে প্রত্যয় প্রকাশ করেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপের উন্মাদনায় মাসব্যাপী বুঁদ হয়ে আছে বিশ্ববাসী। নানা আয়োজন দিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন জুগিয়েছে চ্যানেল আই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজের নেতৃত্বে নিরলসভাবে কাজ করছে চ্যানেল আই পরিবারের শীর্ষস্থানীয় থেকে সাধারণ কর্মীরা। বিশেষ ফুটবলে স্বাক্ষর করে জানিয়েছেন তাদের প্রত্যয়। বাংলাদেশের মানুষরা যে কোথাও যদি একটা ফুটবল রাখা থাকে, যাওয়ার সময় একটা লাথি না দিলে তার মন ভরে না। তো সেই দেশে বিশ্বকাপের এই উন্মাদনা নিঃসন্দেহে পৃথিবীর, আমি তো বলবো অন্য যে কোনো দেশের চাইতে অনেক বেশি। শুধুই মাত্র বিশ্বকাপের সাথে থাকা আর কি, এবং একটা আনন্দ, আর কিছুই না। এটা জাস্ট একটা ফান জোন। সেটা করতে করতে এখন দেখা গেল যে বাংলাদেশের সবগুলো অফিস আদালতেই এই সময়ে এই ফান জোনটা তৈরি হয়ে গেল। এক, তারপর এখানে বিশিষ্ট অতিথিরা তো এলেনই, তার পাশাপাশি যে সমস্ত জাদ্রেল দেশগুলোর দলগুলো খেলছে তাদের বাংলাদেশস্থ রাষ্ট্রদূতরা এলেন। সব কিছু মিলিয়ে তারও বিশাল একটা বল তৈরি হলো জামার পেছনে। এটাতে চ্যানেল আইয়ের প্রতিটি কর্মী স্বাক্ষর করলেন। গতির পক্ষে শৃঙ্খলার বন্ধনে চ্যানেল আই পরিবার ফুটবলে সই করে নতুন করে প্রত্যয় প্রকাশ করেন। গতির পক্ষে চ্যানেল আই বন্ধনী পরিবারের স্বাক্ষর করে আমি নিজে ধন্য মনে করছি, এবং এই বিশ্বকাপ ফুটবল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেল আই তার প্রতিটি কর্মকাণ্ডে, প্রতিটি স্টেপে সেই জিনিসটাকে ধারণ করে। তো বিশ্বকাপকেও চ্যানেল আই এবার সেভাবেই ধারণ করেছে। এই আয়োজনটা একটু ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে। প্রথম দিকে আমার কাছে মনে হচ্ছিল যে খুব জমবে না, বাট পরে যখন দেখলাম যে সবাই আসতেছে, গেস্টরা আসতেছে, ফুটবলে গোল করার চেষ্টা করছে, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। 19 জুন রাতে বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ ও অনুষ্ঠান মালায় থাকবে বিশেষ আয়োজন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ফিরছি বুশার কাছে। পান্থ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবার জুলাই গণ অভ্যুত্থান। 2024 সালের 14 জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয় এক ঐতিহাসিক পরিস্থিতি। বিকেলে সংবাদ সম্মেলনে দেয়া শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তাফিমুল ইসলামের রিপোর্ট। যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংবাদ সম্মেলনে দেওয়া শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই স্লোগানের প্রথম আগুন জ্বলে ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো থেকে। হল প্রশাসনের কড়া নজরদারি, গেটে তালা আর নানা হুমকি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের হাজার হাজার নারী শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। আমরা আমাদের নিজেদের স্টিলের প্লেট বাতি দিয়ে ঘন্টি বাজাতাম এবং এটা একটা অ্যাক্ট অফ সাউন্ড অফ রেজিস্ট্যান্স তখন মেয়েদের কাছে। তো সেই ঘন্টি শব্দ শুনে পুরো হল নিচে নেমে আসলো। তো নিচে নামার পরে তখন আমাদের হলের গেট যেহেতু রাত 10টায় বন্ধ হয়ে যায়, আমরা ইট নিয়ে আসলাম এবং একটা অনেক বড় তালা লাগানো থাকে আমাদের গেটে।
সো সেটা আমাদের মধ্যে থেকেই কয়েকজন মিলে ভাঙলো, শিক্ষার্থীরা ছিল সবাই একসাথে, আমরা তালা ভাঙলাম এবং তালা ভেঙে বের হয়ে গেলাম। এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার ফ্রন্টলাইন থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেশ কয়েকজন অকুতভয় নারী। তাদের ডাকে সাড়া দিয়ে মুহূর্তের মধ্যেই রাজু ভাস্কর্যের পাদদেশে পরিণত হয় ছাত্রছাত্রীদের মহাসমুদ্রে। সারাদিনের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাদের মধ্যকার যে সিচুয়েশনটা ছিল যে তোকে আমাকে রাজাকার বলল বা এটা শুধু নিজেদের মধ্যে ডিসকাস হচ্ছিল, তখন যখন এটা আসলে স্লোগান ধরা হলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার, প্রত্যেক শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েরা হলের রুমগুলা থেকে তারা তাদের থালাবাটি নিয়ে আসলে মানে আঘাত করছিল এবং সাউন্ড করছিল এবং স্লোগানের সাথে সমস্বরে তারা একত্রিত হয়ে বলছিল যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 14 জুলাইয়ের রাতে সেই অভূতপূর্ব নারী জাগরণ কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও একই রাতে আন্দোলনে সামিল হয়, যা কোটা সংস্কার আন্দোলনকে দেয় নতুন মাত্রা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে আরও 3 বছর সময় চায় বাংলাদেশ। এলডিসি গ্রুপের পক্ষে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকট এবং বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে উত্তরণে 2029 সালের নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। উপদেষ্টা বলেন, জটিল অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য এই অতিরিক্ত সময় কোনো বিলাসিতা নয়। তিনি আরও বলেন, বর্তমানে এলডিসি থেকে উত্তরণের বিভিন্ন পর্যায়ে থাকা 14টি দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অপরিহার্য। Due to unprecedented political, macroeconomic, environmental and external shocks, Bangladesh and Nepal have requested a 3-year extension of their preparatory period until November 2029. বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব মারা গেছেন। সকাল 9:05 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী উদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে পরিবার, পরিজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং শ্রীমঙ্গলবাসীর মাঝে নেমে এসেছে শোক। হরমুজ প্রণালীতে 2টি ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ইরানের সাথে আবারও যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছেন, হরমুজ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, পণ্যবাহী জাহাজ থেকে 20% টোল আদায় করা হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে আইআরজিসি। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। হরমুজ প্রণালীতে জ্বালানি তেলবাহী 2টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ভারতের এক নাবিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ট্যাঙ্কার মোম্বাসা ও আল বাহিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি সেনারা, যা লজ্জাজনক। উত্তেজনার মধ্যেই ইরানে নতুন করে অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে চলাচলকারী পণ্যবাহী জাহাজে 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তেহরানের সাথে আবারও যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। এর আগে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টায় কংগ্রেসের উভয় কক্ষে বিল পাশ করলেও এতে অনুমোদন দেননি ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহের সহ ইরানের বিভিন্ন স্থানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত, বাহরাইন, ওমান ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ক্ষমতাচ্যুত করে দেশটির নেতৃত্বে বসার ষড়যন্ত্র করছিলেন আহমেদিনেজাদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ।
ভোলার চরাঞ্চলে বাড়ছে বোম্বাই বা নাগা মরিচের চাষ। আধুনিক সার্জন পদ্ধতিতে কম খরচে লাভজনক এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষক ও নতুন উদ্যোক্তারা। এবার প্রকৃতি সংবাদ। দেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। শিকারীদের পাতা ফাঁদে গুরুতর আহত রয়্যাল বেঙ্গল টাইগারকে 6 মাসের চিকিৎসা, পুনর্বাসন ও নিবিড় পর্যবেক্ষণের পর অবমুক্ত করা হয়েছে সুন্দরবনে। বিরল এই ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এবার রয়েছে খেলার খবর। শেষের পথে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আর বাকি 4টি ম্যাচ। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের 4 দল। প্রথম সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায়। ডালাসে মুখোমুখি হবে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে 15 জুলাই দিবাগত রাত 1টায়। অ্যাটলান্টায় মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হ্যারি কেইনের ইংল্যান্ড। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল ঘোষণা। টানা বৃষ্টি, জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। কক্সবাজার ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত। বিশ্বকাপ সেমিফাইনালের লড়াইয়ে রাতে ফ্রান্সের গতির মুখোমুখি স্পেনের ছন্দ। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এবং 14 জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিল ঐতিহাসিক পরিস্থিতি। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।